আচ্ছা আচ্ছা থামো, এখন খেয়ে নাও, খেয়ে দুজন একসাথে বসে কাঁদবো। পিউলি হাতের উল্টো পাশ দিয়ে নাক ঘষতে থাকে। নীলাভের দিকে এক মনে চেয়ে আছে নাইল। শীতল সমীরণ তার পরনের পাতলা টি শার্ট দুলিয়ে যাচ্ছে। নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়ে উদাস চিত্তে ভেবে চলছে সবটা জানার পর অর্হিতার রিয়াকশন কি হবে। পিউলিকে মেনে নিতে পারবে নিজের সন্তানের মতো করে? নায়েল চায় না পিউলি কখনো জানতে পারে যাকে সে বাবা বলে জানে সে তার জন্মদাতা নয়। নিহিতা শুধু তার বোন ছিল না, তার শরীরের অর্ধাংশ ছিল। মায়ের জঠরে তো পাশাপাশি বেড়ে উঠেছে তারা, তাহলে আজ কেন বিচ্ছিন্ন? এই কি শুধু জগতের নিয়ম, নাকি কারো সঙ্গোপনে করা মায়ের চাল? বই শব্দটা ছোট হলেও এর মাহাত্ম্য অনেক। একটা বই হতে পারে আপনার সুখের সারথি, পরক্ষণে দুঃখেরও হতে পারে। একটা বই হতে পারে আপনার আত্মার খোরাক, আবার মস্তিষ্কের সঠিক বিকাশও। একাকিত্ব ঘোচানোর জন্য বই উত্তম। আপনার নিঃসঙ্গ রাতের সঙ্গী বই, ক্লান্ত দিনের সাথী বই, অবসরের বন্ধু বই। বই বই বই, বই পড়ার প্রতি দারুণ ঝোঁক অর্হিতার। তাই তার ঘরে একাডেমিক বই পাশাপাশি বাংলা আর ইংরেজি সাহিত্যের নানান জনের বইয়ের বিচরণ। বাড়ি থেকে আসার সময় সাথে করে বই নিয়ে আসতে ভোলেনি অর্হিতা। এলোমেলো করে রাখা বাড়িতে তার তেমন কাজ নেই। রোজ ঘুম থেকে উঠে সকালের নাস্তা করে নিজের কক্ষে এসে বই নিয়ে বসে সে। দুপুর নাগাদ দুই একটা বই তো পড়া হয়ে যায়, এরপর গোসল, খাওয়া আর ঘুম, এভাবে চলছে। পিউলি মাঝে মাঝে এসে টুকটুক করে কথা বলে যায়। মেয়েটার প্রতি মায়া জন্মেছে অর্হিতার, তবে নাইলের প্রতি রাগ কমেনি। কিঞ্চিত ফাঁক করা দরজা হালকা ঠেলে ভিতরে প্রবেশ করে রীতি। তার আখি যুগলে ব্যস্ত হয়ে অবলোকন করছে অর্হিতাকে। মেয়েটা সারাদিন ঘরে কি করে? রীতিকে দেখে তেমন কোনো প্রতিক্রিয়া করল না অর্হিতা। নরম স্বরে বলল, বসো। রীতি চমকে বলল, এত বই? অর্হিতা মুচকি হেসে বলল, যার কেউ নেই তার বই আছে, একা একা থাকি তো তাই সঙ্গী বানিয়ে নিলাম। সব নিজের টাকায় কিনে নি, কিছু গিফটেরও আছে। রীতি স্থির দৃষ্টিতে চেয়ে রইল। অর্হিতা বইগুলো নির্দিষ্ট জায়গায় রেখে ধপাস করে বিছানায় এসে বসে। গা চিপচিপে লাগছে, তপ্ত বায়ুতে তাপিত দেহ। অর্হিতা অক্ষি কোটর ঘুরিয়ে বলল, দাঁড়িয়ে আছো কেন, বসো। রীতি নরম পায়ে এসে বিছানার অপর পাশে বসে। অর্হিতার দিকে প্রশস্ত চোখে তাকায়। মেয়েটা কি চঞ্চল? রীতি স্নিগ্ধ কণ্ঠে প্রশ্ন করে, তুমি কি এখনো নাইলের উপর রেগে আছো? তাচ্ছিল্যপূর্ণ হাসল অর্হিতা, শ্লেষাত্মক গলায় বলল, এ বাবা, আমি রাগ করব কেন? আমার কি রাগ করার অধিকার আছে? আর রাগ সবার উপর করা যায় না। রাগ ও অভিমান দুটো কাছাকাছি শব্দ হলেও অভিন্ন, দুটোই শব্দেই ভরপুর অনুভূতি। রাগ তাদের মানায় যাদের রাগ ভাঙানোর মানুষ আছে, প্রিয় মানুষ আছে, আর আমার তো কেউ নেই। আমি যদি 3 দিন না খেয়েও থাকি, আমার মামা মামি কখনো বলতো না, এই অহরি খেয়ে নে। আসলে কি বলতো, আমাদের মতো মেয়েদের রাগ থাকতে নেই, আমাদের শোভা দেয় না এসব। আমাদের পেছনে তো আর আমাদের মা দুধের গ্লাস হাতে ছুটে বেড়ায় না। অর্হিতা চমৎকার করে হাসে। মেয়েটা কি স্বাভাবিক, যেন কোনো কষ্ট নেই। রীতির মুক্ত চাহনি স্নেহার্ত গলায় পড়ল, নাইল আসলে পিউলিকে অনেক ভালোবাসে। তা তো জানি, তাই তো মেয়ের জন্য মা নিয়ে এসেছে। পিউলিকে তোমার পছন্দ নয়? অর্হিতা শুষ্ক চোখে চাইল, কেমন বেখাপ্পা গলায় পড়ল, তুমি যদি জিজ্ঞেস করতে আমার নায়ালকে পছন্দ কিনা, তাহলে হয়তো তার একটা ভালো জবাব আমি তোমাকে দিতে পারতাম।
নায়াল দেখতে সুদর্শন হলেও কিছু একটা ঘাপলা আছে। ভাবো তো, 3 মাসেই কেমন অদ্ভুত ফোন দিয়ে এটে আমাকে এই বাড়িতে নিয়ে এলো, কিন্তু পিউলি সম্পর্কে নো কমেন্ট। আসলে আমি বুঝতে পারছি না আমার আসলে কি করা উচিত। এসব স্বামীর সংসার, তার উপর বাচ্চা কাচ্চা, আমার ঠিক হজম হয় না। হবে কি করে বলো তো? আমার কি পরিবার ছিল না নাকি? সারাদিন ভোরে বাড়ির কাজ, রাত হলে পড়া, ঘুম, উজালা হতেই আবার সব একই। এসব প্রেম ভালোবাসা, ইনিয়ে বিনিয়ে প্রেম প্রীতি ঠিক জমে না আমার ক্ষেত্রে। কিন্তু নায়েলকে দেখো, অদ্ভুত বোকা লোক, সেই আমাকেই নিয়ে এলো নিজের মেয়ের জন্য। ব্যাটার না আমও যায় ছালাও যায়। রীতি স্পষ্ট দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে। তার চোখের চাহনিতে উজ্জ্বলতা, আগ্রহ সত্তা। মিহি গলায় বলল, তুমি এইভাবে কেন কথা বলো? অর্হিতা মাথার বালিশটা কোলের মধ্যে গুজে নিয়ে বলল, কেমন করে? এই যে কেমন যেন। নাইল এসব পছন্দ করে না। কেন? নাইল সবসময় পিউলির সাথে নম্র স্বরে কথা বলে। ফিক করে হেসে ফেলে অর্হিতা। রীতির চোখের পাল্লা নাচিয়ে বলল, হাসছো যে? হাসছি তোমাদের টাকার কুমির নায়েলের কথা ভেবে। মেয়েকে ভালো কথা শেখাবে তাই বাড়ির সবাইকে এরকম বন্দুকের মুখেই রাখেন। আর দেখো কাকে বিয়ে করে নিয়ে এসেছে। না আছে আমার কথার ছিরি, না আছে চাল চলনের। তবে আমি এমনই, কিছু করার নাই। ফুরফুরে হাসে অর্হিতা। রীতি মনে মনে সন্দিগ্ধ হয়, এত পাংচুয়াল ছেলে নাইল এমন একটা মেয়েকে বিয়ে কেন করলো? অর্হিতা চুপ হয়, গলার স্বরে গভীরতা আনে। বলল, কোন ক্লাসে তুমি? 3rd ইয়ার। তাই নাকি? তাহলে তো তুমি করে বলাই যায়। কতদিন ধরে আছো এই বাড়িতে? আমি যতটুকু শুনেছি তুমি নায়েলের কাজিন, তাই না? হ্যাঁ, আমি এসএসসি পাশ করেই এখানে এসে সিটি কলেজে ভর্তি হয়েছিলাম। তখন থেকে এই বাড়িতে। ও আচ্ছা, পিউলির মাকে তুমি দেখেছো? নায়েল আর তার বিয়ে কবে হয়েছিল বলতে পারবে? না মানে জানতে চাচ্ছিলাম, বেচারা বোধহয় বউকে খুব ভালোবাসে, তাই হয়তো এতদিন একাই ছিল। আফটার অল পুরুষ মানুষ আর কত। অর্হিতা পাকা হাসল। সেই হাসিতে খুশি ছিল না, ছিল প্রস্ফুটিত এক বিতৃষ্ণা, বিষণ্ণতা। রীতি কথার তালে এক অপ্রকাশিত ঘটনা ব্যক্ত করতে শুরু করলো। আরে বউ আসবে কোথা থেকে? নায়েল তো বিয়েই করেনি। পিউলি তো ওর। মুখ চেপে কথা গিলে নেয় রীতি। কি বলে ফেললো সে? এখন কি হবে? অর্হিতা চোখ পিটপিট করে কৌতূহলী গলায় বলল, কি বললে তুমি? নায়েল বিয়ে করেনি? তাহলে পিউ? আমি জানি না, আমি জানি না। বিনা সময় ব্যয় সেই স্থান থেকে চলে গেল রীতি। চট করে উঠে দাঁড়ায় অর্হিতা। বিস্ময়ে চোখ ফুলে ওঠে তার। অর্হিতার ধারণা হলো নায়েল বিয়ে করেনি, তাহলে পিউলি? পিউলি নিশ্চয়ই নায়েলের অবৈধ সন্তান। নিজের কথাই যেন নিজেই মূর্ছা যায় অর্হিতা। এমনি এমনি আর টাকার কুমির বলি? এই বেটা নিশ্চয়ই বিয়ের আগে খোল ঘুলিয়েছে, আর এখন আমাকে ফাঁসাতে চাইছে। কত বড় সাহস! হাই ভোল্টেজে এক চর বসালেন সায়রা রীতির গালে। রীতির গাল বেয়ে গড়িয়ে পড়ল জল। আর্দ্র গলায় বলল, আমি কি ইচ্ছে করে বলেছি? মুখ ফসকে বেরিয়ে গেছে। সায়রা উত্তেজিত হয়ে বললেন, তোর মুখ দিয়ে আর কিছু বের হলো না? এই কথাই বের হতে হলো? গাধি! তোর কিচ্ছু হবে না জীবনে। এমনিতেই ওই মেয়ে ধূর্ত, তার উপর যদি জানতে পারে পিউলি নাইমের মেয়ে নয়, তখন হুমড়ি খেয়ে পড়বে। রীতি গালে হাত ঘষতে ঘষতে অসহায় গলায় বলল, নাইল এমনিতেও আমাকে বিয়ে করবে না।
সায়রা রীতির মাথায় চাটি মেরে বললেন, তোকে কেন খাওয়াই আমি? এই তোর বুদ্ধি? ভালোই হয়েছে তোর বাবা তোকে ছেড়ে চলে গেছে, না হলে তোর মতো গাধেকে নিয়ে কি করতো ও? আর ফাঁসিয়ে গেছে আমাকে। রীতি হু হু করে কেঁদে বুক ভাসায়। সায়রা ধমকে উঠলেন, এই একদম কাঁদবি না, যা আমার চোখের সামনে থেকে, যা বলছি। রীতির আত্মারাম কেঁপে ওঠে সায়রার ধমকে, চোর বিড়ালের মতো ছুটে পালায়। সায়রা বিধ্বস্ত। এই মেয়েটাকে নিয়ে কি করবে সে, কিছু বোঝে না। একা ছাড়তেও পারবে না কোথাও। ঘরময় চঞ্চল পায়ে পায়চারি করছে অর্হিতা। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। নায়েল তাহলে তাকে সত্যিই ধোঁকা দিয়েছে, নিজের অবৈধ সন্তানের মা বানানোর জন্য তাকে নিয়ে এসেছে। এসব ভেবে ভেবে অর্হিতার গা দিয়ে যেন আগুনের লেলিহান শিখা বেরুচ্ছে। নিজের কক্ষ থেকে বের হয়ে নায়েলের কক্ষের দিকে এগিয়ে যায় সে। ভেতরে ওকি দিতেই হতাশ হয় সে। নায়েল নেই, তাই আর ভিতরে ঢুকলো না। সিঁড়ির উপর থেকে নিচের দিকে তাকায়, বসার ঘরে কেউ নেই। পা দুটো সমান তালে কাঁপছে অর্হিতার, হাত ঘেমে পিচ্ছিল হয়ে আছে, চোখ দিয়ে আগুনের কুণ্ডলি জ্বলছে। সরসে সিঁড়ি পেয়ে সামনে চোখ রেখে নামছে অর্হিতা। রক্তিম চোখে জমেছে জল পুকুর, যে কোনো সময় উছলে পড়বে। সিঁড়ির নিচের দিকে আসতেই এক আর্ত চিৎকারে দৌড়ে আসে কলরব। তার প্রসারিত দৃষ্টি সিঁড়ির দোরগোড়ায়। কলরবের অস্থি মজ্জা সহ ভয়ে আটকে ওঠে। অর্হিতার চিৎকারে ছুটে আসে নায়েল, বিপন্ন গলায় বলে ওঠে, ওহ শিট। সিঁড়ির উপর শুয়ে আছে অর্হিতা। তার মাথার নিচে হাত দিয়ে তাকে আগলে নেয় নায়েল। মাথার নিচ থেকে হাত সরিয়ে আনতেই তাতে শনিতের জমাট সিন্ধু। নায়েল চেঁচিয়ে ওঠে, অর্হিতা, 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 চোখ খুলুন অর্হিতা। ফুরিয়ে আসছে চোখের আলো। অর্হিতার দৃষ্টি ক্রমশ ঝাপসা হতে লাগলো। নিভু নিভু চোখে নায়েলের উদ্বেলিত ব্যাকুল ও নিবন্ত চেহারাটা দেখতে লাগলো। নায়েল চেঁচিয়েই যাচ্ছে, অর্হিতা চোখ খুলুন প্লিজ, চোখ খুলুন বলছি। ডাইনিং এর সামনে দাঁড়িয়ে আছে রীতি, হিমশীতল হিমালয় সে। চোখের সামনে সম্পূর্ণ ঘটনা ঘটতে দেখে তার শরীরের সব রক্ত যেন ফুরিয়ে গেছে। নওশাদ সাহেবের সাথে আসে পিউলি। অর্হিতাকে এই অবস্থায় দেখে হাউমাউ করে কেঁদে ওঠে। হাত পা ছড়িয়ে লাফিয়ে লাফিয়ে কাঁদছে সে। পিউলির দিকে নজর পড়তেই চোখে ভিজে ওঠে নায়েলের। হতভম্ব নওশাদ সাহেব হিতাহিত জ্ঞান শূন্য। কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। নায়েল ভরাট গলায় বলল, বাবা পিউলিকে নিয়ে যাও এখান থেকে প্লিজ। পিউলিকে জোর করে টেনে কোলে তুলে নিলেন নওশাদ সাহেব। পিউলি কিছুতেই যাবে না। নায়েল কোনো মতেই পিউলিকে অর্হিতার কাছে আসতে দিতে চায় না। নায়েল কঠোর গলায় বলে ওঠে, কলরব তোমাকে গাড়ি বের করতে বলো, গো ফাস্ট। কলরব অশান্ত পায়ে ছুটে যায় বাইরে। অর্হিতাকে কোলে তুলে নিল নায়েল। নিশ্চেতন অর্হিতা ওভাবেই পড়ে রইল। গাড়িতে বসতেই নায়েলের মনে পড়ল নিহিতার কথা, তার বোনের রক্তাক্ত দেহ। আর ভাবতে ইচ্ছে হলো না নায়েলের। তমাল দ্রুত বেগে গাড়ি চালাচ্ছে। অর্হিতার মাথা বুকের সাথে চেপে ধরেছে নায়েল। বুকের সূক্ষ্ম ব্যথাগুলো বিস্তৃত হচ্ছে, শ্বাস ভারী হচ্ছে তার। অগোচরে নেমে গেলে চোখের নোনতা এক ফোঁটা জল। স্বগোক্তি করল নায়েল, প্লিজ অর্হিতা, এভাবে ছেড়ে যাবেন না। আপনাকে যে আমার অনেক কথা বলার আছে, চোখ খুলুন অর্হিতা। সবাই এভাবে আমাকে ছেড়ে যেতে পারে না অর্হিতা। আমার পিউটা মরে যাবে আপনাকে ছাড়া। প্লিজ দয়া করুন, আপনার গিরগিটির উপর একটু দয়া করুন। দুই হাত দিয়ে নিজের সাথে পিষে ধরে অর্হিতাকে নায়েল।
যেন বুকের এই দুর্ভেদ্য পাটাতন ভেঙে অর্হিতাকে ঢুকিয়ে নেবে বক্ষ পিঞ্জিরায়। মুখের ভিতর এক দলা ভাত নিয়ে বসে আছে পিউলি, কিছুতেই খেতে চাইছে না বাচ্চাটি। নওশাদ সাহেব জোর করে মুখে লোকমা ঠুসে দেওয়ার দরুন ওভাবেই চুপ করে বসে আছে। নওশাদ সাহেব আদুরে গলায় বললেন, খেয়ে নাও পিউলি, পাপা রাগ করবে। পিউলি অসহায় মুখ করে চেয়ে রইল। মুখের ভিতরের খাবারটুকু কষ্টের সাথে গিলে নিয়ে বলল, আমি খাবো না, মামুনের কাছে যাব। নওশাদ সাহেব আশ্বাসের সুরে বললেন, খেয়ে নাও সোনা, খাওয়া হলেই দাদু নিয়ে যাব, না খেলে পাপা রাগ করবে। পিউলি তার আদো আদো গলায় আপত্তি করে বলল, না, আমি মামুনের কাছে যাব, না হলে খাবো না, খাবো না, খাবো না, খাবো না। কান্না জুড়ে দেয় পিউলি। হতচকিত নওশাদ সাহেব। মেয়েটা আজকাল বড্ড জেদি হয়ে যাচ্ছে, কারো কথাই শোনে না। ধুম করে বসে আছে নাইল। প্রায় মিনিট 15 যেন পুরো পৃথিবী থমকে গেছে তার। আতশোয়া বসে পা শটান করে ছড়িয়ে রেখেছে অর্হিতা। মাথায় গোলাকার গজ বাঁধা, দুই পাশে ছড়ানো চুলের মাঝ গলিয়ে নিগুড় দৃষ্টিতে চেয়ে আছে নাইলের দিকে। নাইল স্থির, নিষ্কম্প, শান্ত। তার সমান্তরাল চাহনি নিজের মুঠোয় পুড়ে রাখা অর্হিতার হাতে। অর্হিতা লম্বা শ্বাস ফেলে বলল, চুপ করে আছেন কেন নায়েল? আপনি প্রশ্নের উত্তর দেননি। সিঁড়ি বেয়ে নামতে গিয়ে পায়ে পিচ্ছিল জাতীয় কিছু একটা সংস্পর্শে আসতেই পিছন থেকে হেলে পড়ে অর্হিতা। ভাগ্য সহায় বলে সিঁড়ির রেলিং ধরার কারণে মাথার পিছনে সামান্য জায়গা কেটে যায়, যাতে 3টে স্টিচের প্রয়োজন পড়ে। প্রায় 1 সপ্তাহ জোর করেই হাসপাতালে রাখা হয় অর্হিতাকে। তারপর বাসায় নিয়ে আসা হয়। তার দেখাশোনার সমস্ত দায়িত্ব নাইলের ওপর। সব মিলিয়ে আজ 15 দিন। নাইল অবনত মুখটা তুলে বলল, আমি দুঃখিত, যা হয়েছে সবটার জন্য আমি ক্ষমা প্রার্থী। অর্হিতা অসহনীয় গলায় বলল, আপনাকে ক্ষমা চাইতে বলিনি, আমি আমার প্রশ্নের জবাব চেয়েছি। নাইল নৈঃশব্দে শ্বাস ফেলে বলল, হ্যাঁ, পিউলির জন্মদাতা আমি নই, ও আমার বোন নিহিতার মেয়ে। কিন্তু পিউলি তা জানে না, আর আমিও চাই না ও কখনো জানুক যে আমি ওর পাপা নই। হেয়ালি গলায় বলে ওঠে অর্হিতা। লুকিয়েছেন কেন আমার কাছ থেকে? কেন বলেননি এসব? সুযোগ হয়নি। আমি যতবার আপনার সাথে দেখা করতে গিয়েছি, পিউ ছিল আমার সাথে। ফিচেল হাসে অর্হিতা, ক্যাটকেটে গলায় বলল, আপনি কি সত্যিই গিরগিটি নাকি? মোবাইল ছিল না আপনার কাছে? আসলে আপনি ইচ্ছে করেই বলেননি, ইচ্ছে তো করছে আপনাকে। এক অবিশ্বাস্য কাজ করে বসে নাইল। ছট করে উঠে অর্হিতাকে বুক পাঁজরে জড়িয়ে ধরে। অর্হিতার রক্ত প্রবাহ যেন থমকে যায়। শ্বাসরুদ্ধ করে ঘটনার আকস্মিকতা আন্দাজ করতে সময় লেগে যায় তার। কণ্ঠে প্রখর আবেগ নিয়ে বলতে থাকে নাইল, প্লিজ অর্হিতা, আমি আমার সব কাজের জন্য ক্ষমা চাইছি। প্লিজ কোথাও যাবেন না, প্লিজ। অর্হিতার কি যেন হলো, সে কিছুই বলতে পারল না। কাঁপন শুরু হলো তার দেহে। তরতর করে তার ভিতরের শীতলতা উষ্ণ হতে লাগলো। বিগলিত হলো সমস্ত রাগ, অভিমান। নিজের অজান্তেই আঁকড়ে ধরল নাইলকে। অদ্ভুত, অবদ্ধ, অপ্রমত্ত অনুভূতির সাগরে তলিয়ে গেল সে। অনাস্বাদিত এক প্রগাঢ় অতলান্তিক ভালোবাসায় আচ্ছন্ন হলো অনুপলেই। যখন বুঝতে পারল নিজেকে সংকুচিত করে নিল অর্হিতা। অবিচ্ছিন্ন পুরুষালী সৌরভে অর্হিতার নারী মন অসহায় হয়ে পড়ে। সে মিষ্টি সুরে বলল, এইটা আবার সরি বলার কোন পদ্ধতি? সরুন মিস্টার গিরগিটি। নাইল কেঁপে ওঠে। অপ্রস্তুত হয়ে দ্রুত তার সাথে সরে আসে। ব্রীড়াময় চাহনি, মুচকি হাসি অর্হিতার অধরের কোণে। ছেলে মানুষ এত লজ্জা পায়?
তার সুপ্ত মন যেন আকাশ কাঁপিয়ে হাসছে, কিন্তু তার আভাস পায় না নাইল। নাইলের দিকে মজার দৃষ্টিতে তাকিয়ে সশব্দে হেসে ওঠে অর্হিতা। হেসে হেসে বলল, চিন্তা করবেন না, এত সহজে আপনার পিছু ছাড়ছি না, আর মরছিও না। পিউ বলল আপনি নাকি বলেছেন আল্লাহ যাদের বেশি ভালোবাসেন তাদের নিজের কাছে ডেকে নেন। আমার ক্ষেত্রেও তার ভালোবাসার পরিমাণ একটু কম, আমাকে তিনি এত তাড়াতাড়ি নেবেন না। এই যে দেখুন, দিব্যি আপনার সামনে বসে আছি। আব্বুর হার্টে ছিদ্র ছিল, টাকা ছিল না, বিনা চিকিৎসায় মারা যান আব্বু। আব্বুর শোকে 2 মাস 2-1-এর মধ্যে আম্মুও মারা যায়। তারপর 2 ভাই বোন এদিক ওদিক ঘুরতে ঘুরতে পৃথিবী আর তার মানুষকে চিনতে শুরু করলাম। যার কেউ নেই, পুরো পৃথিবীটাই তার, তাই না বলুন? এই পৃথিবীটাও আমার। ভাববেন না রোগের শোকে নিজের আত্মাহুতি দেব, এত সাহস নেই আমার। নিজের জীবন নেওয়া কি এতই সোজা? বেঁচে আছি, বেঁচে থাকবো, যতক্ষণ না ওই উপরওয়ালা পেয়ারি না হই। সো ডোন্ট ওয়ারি মিস্টার গিগিটি। কথা শেষ করেই মুক্ত হাসে অর্হিতা। তার ঝরা হাসিতে নাইলের উদ্বিগ্ন মনে জলপ্রপাত নামে। অর্হিতা থমকে যায়, সন্ধানী গলায় প্রশ্ন ছড়ে, পিউর বাবা কোথায়? নাইল কাতর চোখে তাকায়, একটু সময় নেয়, চাপা দীর্ঘশ্বাসের সাথে বলল, মাহিম জানে না পিওর কথা। ডিভোর্সের পর আর কখনো ও এখানে আসেনি, আমিও খোঁজ নেইনি, পিওর কথাও জানাইনি। ও আচ্ছা, আপনার বাবা হওয়ার সুপ্ত বাসনা পূর্ণ হলো তাই। সাবাস। নাইলের কাঁধে হাত দিয়ে সাবাসী দেওয়ার ভঙ্গিমায় চাপড় মারতেই ভ্রু কুঞ্চন করে নাইল। মেয়েটা তো অদ্ভুত কেন? ঊশ্বরের বুকে এক প্রশান্তির ছায়া হয়ে পিউলির জীবনে নেমে আসে অর্হিতা নামের এক জলপ্রপাত, যার প্রতিটি ধাবহান স্রোতে সে তার মাতৃস্নেহের সমস্ত তৃষ্ণা মেটাতে সর্বদা তটস্থ। প্রভাতের মিষ্টি রোশনাইয়ের ঝলমলে আবরণে আচ্ছাদিত বসুন্ধরা আজ উচ্ছ্বাসিত, কিন্তু খানিক বাদেই তার দখল নিয়ে নিল কুঞ্চিত কৃষ্ণাভ কাদম্বিনীর ভাঁজ। লুকিয়ে গেল প্রভাকর কৃষ্ণাভ কাদম্বিনীর আড়ালে। থেমে থেমে ইলশে কুড়ি বৃষ্টির সাথে অগ্নিশখের টান। শীতলতা বইছে প্রকৃতিতে, নিমগ্ন প্রকৃতিতে খেলছে বৃষ্টি আর অগ্নিশখের দল। ছোট এক টুকরো রুটি পিউলির মুখে দিতেই উচ্ছ্বলিত হয়ে তার দাঁত দিয়ে চিবিয়ে গিলে নিল সে। সাদা মুক্তোর মতো ঝকঝকে দাঁতের মিষ্টি হাসিতে বাতাসে দোল তোলে পিউলি। অর্হিতা সন্দিহান চোখে চেয়ে বলল, হাসো কেন? পিউলি খিলখিলিয়ে হাসে, অবারিত হাসি। বলল, তুমি সুন্দর। অর্হিতা কপট বিস্ময় নিয়ে বলল, ও মা, তাই নাকি? হুম। কতটুকু সুন্দর? অনেকটুকু। পিউলি তার 2 হাত ছড়িয়ে দেখায়। অর্হিতা মুচকি হাসে। তৎক্ষণাৎ কক্ষে ঢুকে নাইল, একদম রেডি হয়েই এসেছে। পিউলির দিকে তাকিয়ে ব্যগ্র গলায় বলল, চলো পিউ, পাপার দেরি হচ্ছে। পিউলি উঠে দাঁড়াতেই তার হাত ধরে অর্হিতা, নরম গলায় বলল, ওকে নিতে হবে না, আজ থেকে পিউ আমার কাছেই থাকবে। পিউলি দন্তপাটি সমান করে হাসে, তার চোখ দুটো মিলিয়ে আসে, উপচে পড়ে খুশির চোখের পল্লবে। নাইল বিছানার কাছে এগিয়ে আসে, পিউলিকে টেনে নিচের কাছে এনে চোখে মুখে টপাটপ চুমু খেয়ে বলল, খুশি? মামনি তোমাকে তার কাছে থাকতে বলেছে। হুম। গুড গার্ল, দুষ্টুমি করবে না, মামনিকে জ্বালাবে না, ওকে? হুম। মাই হার্ট, পাপা যাচ্ছি, বাই। বাই।
নাইলের বুকের ওপর থেকে যেন পাথর সরে আসলো। দীর্ঘ স্বস্তির সাথে বলল, অর্হিতা, পিওর খেয়াল রাখবেন। অর্হিতা কপট কটাক্ষ করে বলল, হ্যাঁ হ্যাঁ, মেয়ের বডিগার্ড করেই তো এনেছেন। নাইল ঠোঁট কামড়ে হাসে, ঝুঁকে অর্হিতার কানের কাছে গিয়ে বলল, তাহলে মেয়ের বাবার বডি স্প্রে হয়ে যান, আই ডোন্ট মাইন্ড। অর্হিতা দাঁত কিরমির করে তাকায়, অসহ্য গলায় বলল, অশ্লীল। নাইল ধুম করেই পিউলির দিকে তাকায়। অর্হিতা জিভ কামড়ে চোখ পিটপিট করে অস্ফুট গলায় বলল, সরি, আর বলবো না। নাইল মাথা ঝাঁকায়, মিষ্টি হেসে বলল, পাপা যাচ্ছি পিউ, বাই। ওকে। কলেজে যাওয়ার তাড়া রীতির, কোনো মতে ছুটে চললেই যেন হলো। দরজার কাছ থেকে দেখতে পেল নাইল নিচে নামছে। বুকে ধাক্কা লাগে রীতির। কাতর চোখ দুটো ফিরিয়ে নিয়ে পা বাড়াতেই নাইলের শক্ত কণ্ঠের আহ্বান, দাঁড়াও রীতি। রীতি থমকায়, ফিরে তাকায় ছলো ছলো লোচনে। আগ্রহী সত্তা অনড়, টলটলো গলায় বলল, কিছু বলবে? নাইল সামনে এসে অনুদ্বেগ সুরে বলল, চলো, আজ আমি তোমাকে কলেজ পৌঁছে দিচ্ছি। রীতির অবাকের মাত্রা অভ্রভেদী। লক্ষ্যভ্রষ্ট তীরের ন্যায় চিন্তিত চোখে চেয়ে বলল, কেন? এমনি, ইচ্ছে হলো। রীতি আপত্তি করে বলল, প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। আমি তোমাকে আমার সাথে যেতে বলেছি, চলো। বললাম তো না। নাইল শুনল না, খপ করে রীতির হাত ধরে। রীতিবদ্ধ শ্বাসে তাকিয়ে রয়, বিস্মিত বিমূঢ় সে। নাইল কখনো এমন আচরণ করে না। গাড়ির জানালা দিয়ে ফুরফুরে বাতাস, তাতে আছে সিক্ত সকালের মিষ্টি ঘ্রাণ, ঝকঝকে পরিষ্কার আকাশে তোলোর মতো মেঘের ছড়াছড়ি। কুসুম কোমল সূর্যের রশ্মি একটু একটু করে তার প্রতিফলন ঘটাচ্ছে রীতির চোখে মুখে। নাইলের শক্ত দৃষ্টি ফ্রন্ট মিররে, কণ্ঠে কাঠিন্যতা রেখে বলল, এসব করলে কেন? চট করে নাইলের দিকে নজর ফেলে রীতি, চকচকে চাহনি রেখে বলল, কি করেছি আমি? নাইল গাড়ি থামায়, স্টিয়ারিং থেকে হাত সরিয়ে কাত হয়ে রীতির দিকে চেয়ে বলল, সেদিন তুমি ছিলে সেখানে, তাই না? রীতি ফুঁসলে উঠে বলল, আমি ছিলাম বলে আমি এসব করেছি, তুমি ভাবলে কি করে? নাইল তপ্ত শ্বাস ফেলে, নাকের পাটা ফুলিয়ে বৃতৃষ্ণা গলায় বলল, তা তো তুমি ভালো করে জানো। সিঁড়ির উপর তেল ছিল, আর ঘরে একমাত্র তোমারই আনাগোনা, আর রান্নাঘরেও। রীতি রাগে অগ্নিশর্মা হয়ে পড়ল, রান্নাঘরে আমার যাতায়াত বলে আমি এসব করেছি, তুমি ভাবলে কি করে? রান্নাঘরে তো মাঝে মাঝে পিউলিও যায়, তাহলে ওকে কেন সন্দেহ করছো না? জাস্ট শাট আপ ইয়ার, তুমি কি বলছো তা বুঝে বলছো তো? রীতির চোখ বেয়ে চমচমিয়ে শ্রাবণের ধারা নামে। নাইল এভাবে তাকে বলতে পারে না, অবশ্য বলবে নাই বা কেন। আশ্রিতাদের দিয়ে এর চেয়ে ভালো আচরণ আদেও কি প্রাপ্য? কুচকুচে আধারে অবগাহনে মত্ত বিভাবরী, তার আধার ফুঁড়ে মশাল জ্বালিয়ে সগৌরবে উকি দিচ্ছে সুধানিধি। ঘন কালো আধারে অস্পষ্ট আবছায়ায় বাসায় ফিরেছে নাইল। জরুরি মিটিং থাকায় আজ একটু দেরি হয়েছে ফিরতে। বসার ঘরের কৃত্রিম বাতির প্রখর আলো, সিঁড়ি বেয়ে নিজের কক্ষের উদ্দেশ্যে পা চালাতে থাকে নাইল। ক্লান্ত শ্রান্ত শরীরের উৎফুল্লতা প্রয়োজন।
গায়ের ব্লেজার খুলে তোয়ালে হাতে ওয়াশরুমে ঢুকে নাইল লম্বা শাওয়ার নিয়ে বের হয়। সময় প্রহরী তখন জানান দিচ্ছে রাতের মধ্য প্রহরের। চুলের পানি শুকিয়ে একটা পাতলা টি শার্ট গায়ে গলিয়ে নেয় নাইল। অর্হিতার কক্ষের সামনে দাঁড়িয়ে ইতস্তত বোধ হয় তার। পিউলিকে আনতে হবে। মেয়েটা মামুনিকে পাওয়ার খুশিতে যেন সব ভুলে গেছে। নক করতেই ভেতর থেকে সাড়া পায় নাইল। জড়তা ছেড়ে ফেলে ভিতরে ঢুকে একটু অবাকই হয় সে। পিউলি ঘুমুচ্ছে, তার পাশে আধজাগরিত অর্হিতা। তার চোখে মুখে তন্ত্রালু ভাব। নাইল মৃদু মধুর গলায় বলল, সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। আমি পিউকে নিয়ে যাচ্ছি। অর্হিতা ঘুমো ঘুমো গলায় বাধা প্রদান করে বলল, না, আজ থেকে পিউ আমার কাছেই থাকবে। ও আপনাকে ঘুমাতে দেবে না, রাতে জ্বালাবে। এত চিন্তা? সেটাই তো আমাকে ওর মা বানানোর আগে ভাবা উচিত ছিল তাহলে। ট্রাউসারে এক হাত গোছে অনুতপ্ত চোখে তাকায় নাইল। জিজ্ঞাসু গলায় বলল, পিউ খেয়েছে তো? হ্যাঁ, খাইয়ে দিয়েছি। আপনি খেয়েছেন? আমি কার জন্য না খেয়ে থাকবো? তেমন কেউ তো নেই। দীর্ঘশ্বাস ফেলল নাইল। ঘুরে দাঁড়াতেই অর্হিতার কঠোর গলার প্রশ্ন, আপনি খেয়েছেন? নাইল ফিরে তাকায়, নম্র স্বরে বলল, হ্যাঁ। অনেকটা বিনীতভাবেই বলে ওঠে অর্হিতা। আপনার কি একটু সময় হবে? আপনার সাথে একটু কথা ছিল। নাইল অধর চেপে ধরে মাথা ঝাঁকায়, টুল টেনে একটু দূরত্বে বসে। বলুন। অর্হিতা ছড়ানো পা গুটিয়ে নিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, রীতিকে আপনি কি বলেছেন? চোখে হাসে নাইল। তার ভাবভঙ্গি এমন যেন সে জানত রীতি এমনটা করবে। নাইল সরস গলায় বলল, কি বলেছে ও আপনাকে? মেয়েটা যথেষ্ট ভালো। আপনার ওকে এভাবে দোষারোপ করা উচিত হয়নি। নাইল তার উপরের ঠোঁট কামড়ে ধরে কিছুক্ষণ চুপ করে রইল। পরক্ষণে সরল গলায় বলল, আমি জানি রীতি এমন কাজ করতে পারে না। তাহলে? আমি চাই ও এই বাড়ি থেকে দূরে থাকুক। কিন্তু কেন? নাইল পূর্ণ নজর ক্ষেপণ করে অর্হিতার দিকে, কিন্তু কোনো প্রতিক্রিয়া করল না। অর্হিতা গুমুট হাসল, ভাবাবেশ ছাড়া বলল, একটা মেয়ের পক্ষে একা একটা সমাজে বসবাস করা এত সহজ নয় নায়েল। ওকে আপনি হোস্টেলে যাওয়ার কথা বলেছেন। মেয়েটার বয়স হিসাবে এখনো অনেক নাজুক। কাজটা আপনার ঠিক হয়নি। পাথরকে আঘাত করলে হয় সে চূর্ণ বিচূর্ণ হবে, না হয় যে তাকে আঘাত করবে তাকে ভেঙে গুড়িয়ে দেবে। কিন্তু মোম গলে যাবে। তাকে তার স্থায়িত্ব অশিথিল রাখতে তাপ থেকে দূরে থাকতে হবে। রীতি মেয়েটা মোমের মতো, আপনাকে ওর ছায়া হতে হবে। ওকে সমাজের অবাঞ্ছিত তপ্ততা থেকে আপনাকেই রক্ষা করতে হবে। মেয়েটা আপনাকে অনেক ভরসা করে, হয়তো ভালোবাসে, কিন্তু আপনার মনে হয়তো সেই ধারণার কোনো অনুভূতি নেই। অবশ্য থাকলেও এখন আর কাজ হবে না। আমার অধিকার আমি অন্য কাউকে দেব না, এতটা উদার নই আমি। নাইলের কপালের মাঝ বরাবর কুঞ্চিত হয়। অবিশ্বাস্য দৃষ্টিতে সে তাকালো অর্হিতার দিকে। অর্হিতা অক্ষি কোটর ঘুরিয়ে নিয়ে বলল, এখন আপনি আসতে পারেন। ঘুম পাচ্ছে আমার। আরও কিছু বলার ছিল, কাল বলবো। রাত জাগলে আবার আমার খিদা লাগে। যান, গুড নাইট। নাইল বিরক্ত হবে নাকি আফসোস করবে ভেবে পায় না। মেয়েটার ব্যবহারে দিনকে দিন সে অবাকই হচ্ছে। অধিকারের কথা বলে নাইলের পুরুষ হৃদয়েও ঝড় তুলে দিল। নাইল হতাশ শ্বাস ফেলল।
উঠে দাঁড়িয়ে দরজার কাছে যেতেই পাতলা চাদরের ভিতর থেকে ঘুম কাতুরে গলায় বলে ওঠে অর্হিতা। লাইটটা অফ করে দিবেন প্লিজ, আলোতে ঘুম আসে না আমার। নাইল ধীর গতিতে তাই করল। দরজা চাপিয়ে বাইরে বেরিয়ে আসে সে। নিজের কক্ষে এসে বিছানায় শুয়ে পড়ে, কিন্তু ঘুম আর তার চোখের দর্পণে ধরা দিচ্ছে না। তার অবাধ্য মন ছুটে চলছে কোনো অজানা উদ্দেশ্যে। নাইল বিভ্রান্ত। সময়ের সাথে পাল্লা দিয়ে সে অনেক দূর চলে এসেছে। এখন তো নিজেকে নিয়ে ভাবা উচিত তার। টেবিলের উপর মাথা দিয়ে বসে আছে রীতি। অতন্ত্রী নক্তের শেষে এক ক্লান্ত প্রভাত। মাথায় আলতো স্পর্শে সচেতন হয় রীতি। লালিমায় ছাওয়া দুই আঁখির মৃদু চাহনিতে মাথা তুলে দেখতে পেল নাইল দাঁড়িয়ে আছে। রীতি দ্রুত উঠে দাঁড়ায়। বুকের ভেতর অযাচিত অভাবনীয় যন্ত্রণা তরতরিয়ে মেলছে তার শাখা প্রশাখা। জল ছেপে এলো নেত্র কোটর থেতে, তা সগৌরবে আটকে নিল। ব্যস্ততা দেখিয়ে সরে আসে নাইলের কাছ থেকে, কঠিন মনোভাবের সাথে বলল, চিন্তা করো না, আমি ব্যাগ গুছিয়ে রেখেছি, আজই চলে যাব আমি। নাইল অপ্রস্তুত চোখে চেয়ে বলল, কালকের জন্য আমি দুঃখিত। রীতি জোরালো চাহনি নিক্ষেপ করলো নাইলের দিকে। নাইল স্পষ্ট দেখতে পেল সে চাহনিতে এক সাগর তাচ্ছিল্য। তাতে হাবুডুবু খেতে লাগলো নাইল। আকণ্ঠ সে সমুদ্র জলে নিমজ্জিত নাইল বিনীত সুরে বলল, আই এম এক্সট্রিমলি সরি। আমি তোমাকে ওভাবে বলতে চাইনি। আসলে অর্হিতাকে ওভাবে দেখে আমার মাথা ঠিক ছিল না। বিদ্রুপপূর্ণ হাসল রীতি। নাইল নিমগ্ন দৃষ্টি রেখে বলল, খাবে চলো। আমার খিদে নেই। রাগ করলে? রীতি হেয়ালি গলায় বলল, তোমার ওপর রাগ করার অধিকার নেই আমার। নাইল মুচকি হাসল, সরব গলায় বলল, অধিকার দিতে হয় না, অধিকার আদায় করে নিতে হয়। নতুন বসন্তের উত্তুরে হাওয়া যেন এক নিমেষে ছুঁয়ে গেল রীতিকে। চকচকে চোখে চেয়ে বলল, তাহলে চলে যেতে বললে কেন? নাইল বাম হাতে নিজের বাম কানের লতি টেনে ধরে এক চোখ বন্ধ করে স্নিগ্ধ স্বরে বলল, সরি। রীতি উৎফুল্ল হাসল। এই মানুষটার সাথে সে রাগ করে থাকতে পারে না। তার প্রণয়িনী তো হতে পারেনি, তবে তার চেয়ে একটু কম হলেও সে আছে। নাইলের অস্তিত্বের কোথাও সে নিজেকে অনুভব করে। নাইল প্রশস্ত গলায় আদর মাখিয়ে বলল, এখন তো চলো। কলরব বলল সকালে খাওনি। রীতি দ্বিরুক্তি করল না। খাবার টেবিলে বসে আছে দুজন। রীতির সামনে পরীক্ষা, তা নিয়েই কথা বলছে আর খেয়ে যাচ্ছে দুজন। সিঁড়ির ওপর থেকে তাদের দিকে একজোড়া তীক্ষ্ণ চোখ তাকিয়ে আছে। অকারণেই মেজাজ তিরিক্ষি হচ্ছে অর্হিতার। এত হাসাহাসির কি আছে? খাচ্ছে তো খাবেই না। এত রংঢং কিসে? ফুঁসে যাচ্ছে নিজের অন্তর জ্বালাই অর্হিতা। টকবক করছে তার মস্তিষ্ক। সিঁড়ি ভেঙে ধীর গতিতে নেমে আসে সে। রীতির ঠোঁটের কোণে জ্যাম লেগে আছে, তা টিস্যু দিয়ে মুছে দেয় নাইল। তা দেখে যেন মাথা ফেটে যাচ্ছিল অর্হিতার। বিড়বিড় করে বলল, গিরগিটির হাব ভাব দেখেছ? এমনি মনে হয় যেন পৃথিবীর শ্রেষ্ঠ সাধু পুরুষ, আর এখন সুযোগ পেয়ে কচি মেয়ের ঠোঁটে হাত। বেয়াদব গিরগিটি। দপদপ পা ফেলে টেবিলের সামনে এসে ঝাঁঝিয়ে ওঠে অর্হিতা। আপনার সাথে কথা আছে আমার, ঘরে আসুন। চকিতে দুই জোড়া বিস্মিত চোখ অর্হিতার রঞ্জিত মুখটা দেখে ভ্রু কুঞ্চন করে। নাইল সংকীর্ণ গলায় বলল, কিছু হয়েছে? না, হবে না, আপনি ঘরে আসুন। রীতি চোখের কোটর ছোট্ট করে নাইলের দিকে তাকায়। নাইল অবিচলিত।
অর্হিতার কণ্ঠের ঠাট সে ধরতে পারলেও কারণ বুঝতে পারেনি। মাখন লাগানো ব্রেডে কামড় বসিয়ে প্রশ্ন ছড়ে নাইল। পিউ কোথায়? রাগে অর্হিতার চোখের পাতা অনুরণন হচ্ছে, ওষ্ঠাধর পলে পলে সংকুচিত প্রসারিত হচ্ছে। ধারালো গলায় বলে ওঠে, আপনার বাবার ঘরে। নাইল মৃদু মধুর গলায় বলল, আমার বাবা কি আপনার কিছু হয় না? অর্হিতা রাগে বিহ্বল, কেন যেন তার মস্তিষ্ক কাজ করছে না। মন থেকে শুধু চাইছে নাইল সরে যাক রীতির কাছ থেকে, কিন্তু কেন তার উত্তর নেই অর্হিতার কাছে। কর্কশ স্বরে নাইলের কথার প্রত্যুত্তর করে সে, জি না। নাইল তপ্ত শ্বাস ফেলল, নিরুত্তেজ গলায় বলল, জানতে হয় অর্হিতা, নিজের জন্য জানতে হয়, সম্পর্কের জন্য জানতে হয়, সমাজের জন্য জানতে হয়। আপনি ঘরে যান, আমি খাওয়া শেষ করে আসছি। অর্হিতা দাঁত কিরমির করে দব্দ পিয়ে চায়। রীতির মোলায়েম দৃষ্টি তাকে আশ্বস্ত করে নাইল বলল, খাও, ওর কথায় কিছু মনে করো না। নিচের ঘরে ততস্থ পায়ে পায়চারি করছে অর্হিতা। রাগে নিজের চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে হচ্ছে, না রীতির জন্য নয়, নিজের অদ্ভুত আচরণের জন্য রাগ হচ্ছে তার। কি বলল এসব সে? ছি! অনুশোচনায় নিজেই দগ্ধ হচ্ছে অর্হিতা। দরজায় কড়াঘাত পড়ে, নিজেকে ধাতস্থ করে অর্হিতা। নাইল ভিতরে এসে অমায়িক হেসে বলল, বলুন কি বলবেন? একটু আগের অনুশোচনার বাতি ফুস করে নিভে গেল। তেতে উঠল অর্হিতা, রিনরিনে গলায় বলল, কি করছিলেন রীতির সাথে আপনি? নাইল অবাক চোখে চেয়ে বলল, কি করছিলাম মানে? অর্হিতা তাপিত গলায় বলল, ওর গালে কেন হাত দিলেন? চাহনিতে শিথিলতা আনে নাইল। চাপা হাসে সে, কিন্তু চেহারায় গাম্ভীর্যতা ধরে রেখে বলল, গালে হাত দেইনি তো, ঠোঁটে হাত দিয়েছি। অর্হিতার রাগ এবার আকাশ ছুল। কত বড় বেয়াদব, আবার বলছে ঠোঁটে হাত দিয়েছে। ভাবনাতীত কাজ করে বসল অর্হিতা। নাইলকে ধাক্কা মেরে পড়ল, এই আপনি যান, যান এখান থেকে। আমার মুখ থেকে কখন কি বের হবে তার আগে বের হন এখান থেকে। আরে আপনি আমার কথা তো শুনুন। নাইলকে জবরদস্তি কক্ষ থেকে বের করে অর্হিতা। দ্রুত পায়চারি করতে করতে মাথার তালুতে ছোট ছোট চাপড় বসাতে থাকে। নিজেকেই নিজে বলতে থাকে, কুল কুল অর্হিতা, মাথা গরম করা যাবে না। গিরগিটি হলেও পুরুষ তো, তোকে মাথা ঠান্ডা রাখতে হবে। নিজের সান্ত্বনায় কাজ হলো না। ওয়াশরুমে ঢুকে শাওয়ারের নিচে দাঁড়ায় অর্হিতা। মাথাটা চলে যাচ্ছে, এখন পানি না দিলে সে নির্ঘাত ভস্ম হয়ে যাবে। নীলাভ বাতির আবছায়ায় তন্দ্রায় আচ্ছন্ন অর্হিতা। তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে পিউলি। চোখের পল্লব মেলে চাইতে স্মরণালীতে টান পড়ল। অর্হিতার অনুভূত হলো সে তৃষ্ণার্ত। পিউলিকে নিজের কাছ থেকে একটু সরিয়ে উঠে বসে। আজ সারা দিনেও নাইলের সামনে যায়নি অর্হিতা। নাইলের ওপর ভীষণ ক্ষেপে আছে সে। নাইলও কিছু একটা নিয়ে ব্যস্ত, বিধায় আর আসেনি। ঘুম ছুটতেই সবার আগে এই কথাগুলোই মাথা চারা দিয়ে উঠল অর্হিতার। ভাবতে চায় না সে এই বিষয়ে, তবুও অবাধ্য মন মস্তিষ্ক কোনোটাতেই লাগাম লাগাতে পারছে না। স্বামী নামক পুরুষটার ওপর নামহীন এক কর্তৃত্ব চাই সে, কিন্তু তা কি সম্ভব? বেডসাইড টেবিল হাতড়ে যখন বুঝতে পারল পানির জগ খালি, আরেক দফা বিস্মিয়ে উঠল তার মন। জগ নিয়ে কক্ষের বাইরে আসে অর্হিতা।
বসার ঘরে ক্ষীণ আলো জ্বলছে, কিন্তু তাতেও সে স্পষ্ট দেখতে পেল নাইলকে। তড়িঘড়ি করে বের হচ্ছে সদর দরজা দিয়ে। অর্হিতা গাঢ় নজরে তাকায়, সিঁড়ি বেয়ে নরম পায়ে নিচে নেমে আসে। বসার ঘরের বড় দেওয়াল ঘড়িতে ঝাপসা আলোয় দেখতে পেল রাত 3টে। এত রাতে কোথায় গেল নাইল? অর্হিতার মনে এক বিচ্ছিরি চিন্তার উদ্ভব হলো। সে না চাইতেও ভাবতে বাধ্য হলো সেই নোংরা বিষয়টা নিয়ে। নাইলের সাথে তার সম্পর্কটাও এত গাঢ় হয়নি যে তাকে সাধু সন্ন্যাসী ভাববে। প্রাতের দিবাকর চোখ মেলেছে নিত্য নিয়মে। প্রকৃতি মুক্ত হয়েছে তমসা থেকে। অবসন্ন অবসাদগ্রস্ত নাইল বাসায় ফেরে। নিজের কক্ষে প্রবেশ করতেই চমকিত হয় সে। তার বিছানার এক পাশে হাঁটু মুড়ে বসিয়াছে অর্হিতা। নাইল বিচলিত হলো না। হাতঘড়ি আর মোবাইলটা ওয়ার্ড্রপের উপর রাখতেই চেঁচিয়ে ওঠে অর্হিতা। কোথায় ছিলেন আপনি? নাইল নম্র গলায় পড়ল। কাজ ছিল। এমন কি কাজ যে আপনাকে রাতভর বাইরে থাকতে হলো? কপালে অমসৃণ ভাঁজ তোলে নাইল, চোখের কোটর ক্ষীণ করে বলল। বললাম তো কাজ ছিল। অর্হিতা গনগনে আগুনের মতো জ্বলে উঠে বলল। এমন কি কাজ যে রাত 3টার পর হয়? দিনের আলোতে যা করা যায় না? নাইল মৃদু স্বরে কৌতূহলী হয়ে বলল। কি বলতে চান আপনি? অর্হিতা রোষে ফেটে পড়ে, নাইলের কাছে এসে দাঁড়ায়। তার বক্ষস্থলে খামচে ধরে ক্রোধিত গলায় বলল। বুঝতে পারছেন না কি বলতে চাই? কখনো ঘরে কখনো বাইরে, যখন সব জায়গায় আগে থেকে রেডি করেই রেখেছেন, তাহলে আমাকে কেন বিয়ে করেছেন? শুধু মেয়ের দেখাশোনার জন্য? কাজের লোক মনে হয় আমাকে? নাইলের চোখ বিদ্ধ হয় অর্হিতার রোদন ভরা চোখে। ছলো ছলো চোখের জল গড়িয়ে পড়ছে। নাইল নিজেকে শান্ত রাখল। ধীর গতিতে অর্হিতার হাতটা সরিয়ে নিয়ে বলল। আপনি ভুল ভাবছেন অর্হিতা। আমি হসপিটালে ছিলাম, সারা রাত সেখানে কাটিয়েছি। অর্হিতার রাগে ভাটা পড়ল। সে নির্মেক চোখ চেয়ে বলল। কেন, কি হয়েছে? দীর্ঘশ্বাস ফেলল নাইল, ভারাক্রান্ত গলায় বলল। লোবানা ইজ ডেড, শি ইজ নো মোর। মুখে হাত চাপা দেয় অর্হিতা। তার চোখে স্ফীত ধারা পুনরায় বেখিয়ালিভাবে ঝরতে লাগলো। নাইল ধীর গলায় বলল। হঠাৎ করে ওর হার্টবিট বাড়তে শুরু করলো, তারপর কমতে। ডক্টর অনেক চেষ্টা করেছে, কিন্তু আর বলল না নাইল। বুক ভার হলো তার। অর্হিতা ঝড়ের রাতের নিরোহারা পাখির মতো ছটফটাতে লাগলো। মৃত্যু আর কত দেখবে সে? ছুটে আসেন নওশাদ সাহেব, হাঁপাতে হাঁপাতে বললেন। নাইল। নাইল গলায় দৃঢ়তা নিয়ে বলল। সরি বাবা, আমার আর কিছুই করার নেই। পিউলি তার পিছনেই ছিল। লোবানার মৃত্যুর কথা শুনে হাউমাউ করে কেঁদে উঠল। অর্হিতা হাঁটু ভাঁজ করে পিউলির সামনে বসে, চোখে মুখে হাত বলিয়ে বলল। কাঁদে না, কাঁদে না পিউ। পিউলির ঠোঁট ভেঙে বলল। লুবানা আন্টিকে বেশি ভালোবেসেছে, তাই নিয়ে গেছে। অর্হিতা মৃদু স্বরে বলল। এমন বলে না পিউ, আমাদের সবাইকে ভালোবাসেন। তিনি যখন যাকে চাইবেন তখন তাকে নিজের কাছে ডেকে নেন। কে বলেছে আমাদের ভালোবাসেন না? তার সকল বান্দাদের ভালোবাসেন, তার সৃষ্ট সকল জীবকে ভালোবাসেন। তিনি তোমাকেও ভালোবাসেন, যেমন তোমার মামুনিকে ভালোবাসেন। কেঁদো না, যা করেন আমাদের ভালোর জন্যই করেন। তোমার নিহি মামুনির বদলে তোমাকে আরেকটা মামুনি দিয়েছে তো, তুমি খুশি হওনি পিউ? তাহলে আর কেঁদো না। কিন্তু ছোট বাবুদের ভীষণ ভালোবাসেন।
ছোট বাবুরা যা চায় তাদের তাই দেন। তুমি নিহি মামুনির জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে, লুবাবা আন্টির জন্য দোয়া চাইবে, নিশ্চয়ই তোমার কথা শুনবে। আচ্ছা। অর্হিতার গলা জড়িয়ে ধরে তার কাঁধে মাথা রাখে পিউলি। পিউলিকে কোলে নিয়ে উঠে দাঁড়ায় অর্হিতা। নাইলের দিকে তাকিয়ে বলল, ক্ষমা করবেন আমাকে, সেদিন রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি। আসলে জীবনে এত কিছু দেখেছি, সব কেমন ধোঁয়াশা মনে হয়। তবে মনে হচ্ছে আল্লাহ পাক যা করেছেন ভালোই করেছেন। সর্বদ্রষ্টা তিনি, যা আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন তার চেয়ে 3 গুণ বেশি ফেরত দিয়েছেন। তার উপর ভরসা রেখে আমি আশাহত হইনি। এবার ধৈর্য ধরুন, হয়তো লুবানার মৃত্যু আমাদের নতুন পথ দেখাবে। অর্হিতা দুঃখী চোখে চাইল নওশাদ সাহেবের দিকে। আত্মবিশ্বাসের সাথে বলল, চিন্তা করবেন না বাবা, আজ থেকে আপনার নাতির সম্পূর্ণ দায়িত্ব আমার। জন্ম না দিলেও ওর মা হয়ে উঠবো আমি, দোয়া করবেন। নওশাদ সাহেব বুক ভরা আশা নিয়ে তাকালেন অর্হিতার দিকে। এক পশলা সোনালি মেহি রোদের প্রভাত, দিগন্ত জুড়ে দিবাকরের খিলখিলানো হাসি, পল্লবে পল্লবে সমীরণের কুঞ্চন, এক বৃষ্টি স্নাত সতেজ ভোর। দিনের রোশনাইতেই মিলিয়ে গেল রাতের তুমুল বর্ষণ। মেহি রোদের ঝলমলে আকাশের নিচে মৃদুসিক্ত মৃত্তিকা বসার ঘরের কাউচে বসে আছে নাইল। মিহি রোদের ঝলমলে আকাশের নিচে মৃদুসিক্ত মৃত্তিকা বসার ঘরের কাউচে বসে আছে নাইল। তার ছড়ানো পা সেন্টার টেবিলের কোণ ঘেঁষে রাখা, পুরো পিঠ হেলিয়ে দেওয়া কাউচের নরম গদিতে, হাতে খবরের কাগজ। ডাইনিং টেবিলে বসে আছে পিউলি, তাকে খেতে সাহায্য করছে অর্হিতা। কিন্তু অর্হিতার আর চোখের সলজ্জ চাহনি একটু পরপর বিদ্ধ হচ্ছে নাইলের দিকে। নাইল নির্লিপ্ত। সায়রা নিজ কক্ষ থেকে বেরিয়ে আসলেন। একটা সিল্কের শাড়ি পরেছেন তিনি। নাইলের কাছে এসে বলল, আমার কিছু টাকা লাগবে নায়েল, একটা এতিমখানায় ডোনেশন দেওয়ার কথা ছিল। নাইল পিঠ সোজা করে মৃদু গলায় বলল, তুমি তাদের অ্যাকাউন্ট নাম্বার আমাকে মেসেজ করে দিও, আমি আমার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে দেব। বিব্রত হলেন সায়রা, তবুও ঠোঁটে মুচকি হাসি রেখে বললেন, তোকে ঝামেলা করতে হবে না, চেক দাও, আমি তোদের বিয়ে দিব। অগত্যা নাইল রাজি হলো। নিচু কক্ষে গিয়ে চেক এনে তাতে সাইন করে দিল। হৃষ্ট গলায় বলল, কত লাগবে অ্যামাউন্টটা বসিয়ে নিও। তুমি কি এখনই যাবে? হ্যাঁ। আচ্ছা, তমালকে নিয়ে যেও, ও বাইরেই আছে। তোমাকে চিন্তা করতে হবে না, আমি আসি। সায়রা যেতেই আবারও সেখানেই বসে পড়ে নায়েল। অর্হিতার ক্যাটকেটে চাহনি, ঘড়িতে 10টা বেজে গিয়েছে। এখনো নায়েলের হেলদোল নেই। সে দিব্যি বসে আছে। পিউলির খাওয়া শেষ হলে নওশাদ সাহেব নাতনিকে নিজ কক্ষে নিয়ে যান। অর্হিতা রান্নাঘরে ঢুকেছে। একটা গাঢ় কমলা রঙের শাড়ি পরে টুকটুক করে হেঁটে আসে রীতি। খবরের কাগজ থেকে চোখ সরিয়ে তার দিকে গভীর চোখে তাকালো নায়েল। বিস্ময়কর গলায় পড়ল, এত সেজেগুজে কোথায় যাচ্ছ? রীতি শিশির সিক্ত হাসল, বলল, কলেজে আজ একটা প্রোগ্রাম আছে, তুমি অফিস যাওনি যে? এখন যেতে ইচ্ছে করছে না, যাব লাঞ্চের পর, একটা মিটিং আছে। নায়েল গভীর মনোযোগ সহকারে রীতির আপাত মস্তক দেখে বলল, এই স্নিগ্ধ সকালে কমলা রং একদম মানাচ্ছে না। লাইট ব্লু শাড়ির সাথে হোয়াইট ব্লাউজ ভালো লাগতো, তোমারও কমফোর্ট ফিল হতো। গাঢ় রঙের তাপ শোষণ ক্ষমতা বেশি। ভিড় হবে নিশ্চয়ই, কলেজ প্রোগ্রাম বলে কথা, কত হ্যান্ডসাম ছেলেরা আসবে। কমলা রঙে ঘেমে গেলে পুরোই শীতে ঝরে পড়া শুকনো পাতার মতো লাগবে। রীতি ভোলা ভোলা চোখে চেয়ে নিরীহ গলায় বলল,
তাহলে আমার আকাশি রঙের শাড়ি নেই। পিচ কালার দেখতে পারো। সেটাও নেই। তাহলে আর কি, টসটসা কমলা সেজে চলে যাও। রীতির মনটা বিষণ্ণ হয়। বান্ধবীদের সাথে ম্যাচিং করে এই শাড়িটা কিনেছিল, কিন্তু এখন মনে হচ্ছে একদম ঠিক হয়নি। রীতির চোখের উজ্জ্বলতা বাড়ে। রান্নাঘরের পাশে দাঁড়িয়ে আছে অর্হিতা। আশা নিয়ে তার কাছে গিয়ে বলল, তোমার কাছে আকাশ রঙা শাড়ি হবে? অর্হিতার ইচ্ছে করছে এই মেয়েটাকে একটা ঠাটিয়ে চর মারতে। তার আগে গিরগিটিটাকে, কত ঢং, তোমাকে লাইট ব্লুতে ভালো লাগবে বেয়াদব গিরগিটি। মনের অবাঞ্ছিত চিন্তা ভুলে মুখে জোর করে কপট হাসি মাখে অর্হিতা। দুঃখী গলায় বলল, আমার আকাশরাঙা শাড়ি নেই। মনে মনে বলল, আছে, দেব না, শখ কত। ভারাক্রান্ত মন নিয়ে চলে যায় রীতি। শাড়ি পরাতে সে পটু নয়। গত 1 ঘন্টা ধরে ইউটিউব দেখে শাড়িটা পরেছে সে। ভেবেছে ভালো লাগবে, কিন্তু নায়েলের কথায় একদম চুপসে গেল মেয়েটা। রীতি নায়েলের কাছে এসে অনুনয় করে বলল, আমাকে একটু পৌঁছে দেবে? ঘরেই তো বসে আছো। নায়েল আপত্তি করে বলল, না, তমাল আছে বাইরে, খালাবনি ট্যাক্সিতে গেছে, তুমি গাড়ি নিয়ে যাও। এখন আর কোথাও যেতে ইচ্ছে করছে না আমার। ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি থেকে বের হয় রীতি। মধ্য দুপুর, সূর্যের প্রখরতায় চলসে যাচ্ছে বসুন্ধরা। তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত। সেই আগুন ছড়া গরমে নায়েলদের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে অর্নিশ। উদ্দেশ্য নায়েলের সাথে দেখা করা। ওয়াচম্যানকে বলতেই সে ভিতরে ল্যান্ডলাইনে কল করে। অর্হিতা তখন সিঁড়ি দিয়ে উপরে উঠবে। ফোন বাজতেই তড়িৎ হাতে রিসিভ করে। যখন জানতে পারল অর্নিশ এসেছে, ক্ষেপে ওঠে সে। বাড়ির বাইরে এসে দেখে ঘামে গোসল করে নিয়েছে অর্নিশ। তার চোখ ভর্তি কাতরতা, মুখটা রৌদ্র তাপে লাল হয়ে আছে। অর্হিতাকে দেখেই ক্লান্ত হাসে। কেমন আছিস তুই? কেন এসেছো তুমি? অর্নিশ ঝরঝর করে কেঁদে ফেলল। বলল, আমাকে ক্ষমা করে দে অরিতা, আমার সব শেষ। যেই ফ্ল্যাট নেওয়ার জন্য এত কিছু করলাম, কিছুই পেলাম না আমি। ওরা আমাকে ধোঁকা দিয়েছে। আমার 18 লাখ টাকা নিয়ে পালিয়েছে। 3 লাখ টাকা সীমানা দিয়েছিল। আমি ভেবেছি বাকি 2 লাখ ব্যাংক থেকে লোন নিব, কিন্তু ওরা তার আগেই সব নিয়ে পালিয়েছে। পুলিশের কাছে গিয়েছিলাম, ওদের সব নাম্বার কাগজপত্র সব মিথ্যে। আমাকে শেষ করে দিয়েছে ওরা। সীমানা ওর টাকা ফেরত চাচ্ছে। কোথা থেকে দেবো আমি টাকা? অর্হিতা এবার ভালো করে দেখলো তার ভাইকে। কতদিন খায়নি। চোখ ডেবে ভিতরে ঢুকে গিয়েছে। বাড়ন্ত চুলগুলো উস্কো খুস্কো, যেন হাত পড়েনি কতদিন ঘুমায়নি তার ইয়াত্তা নেই। অর্হিতার কঠোর মন পলেই বিগলিত হলো। ভাইয়ের জন্য কেঁদে উঠল মন। অর্নিশ 2 হাত জোর করে বলল, আমাকে ক্ষমা করে দিস বোন, আমি গ্রামে চলে যাচ্ছি। বাবার রেখে যাওয়া ভিটে বিক্রি করে সীমানাকে ওর টাকা শোধ করতে হবে, না হলে ও আমাকে শ্বাসও নিতে দিবে না। ওর পাল্লায় পড়ে তোর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছিলাম। ভাগ্যিস নায়েল তোকে বিয়ে করেছে, না হলে আমি। কান্নায় ভেঙে পড়ল অর্নিশ। চোখ মুখ লুকালো সে। কারো স্পর্শে তার আচ্ছন্নতা কাটে। নায়েল দাঁড়িয়ে আছে সামনেই। অর্নিশের চোখে অনুতপ্তের পাল তোলা নৌকা, যা ভেসেই যাচ্ছে। ভরাট গলায় বলে ওঠে নায়েল, কোথাও যেতে হবে না আপনার, এই নিন আপনার ফ্ল্যাট। ওরা যা করেছে আমার কথাই করেছে। এই ফ্ল্যাট অর্হিতার নামে। আপনার যতদিন ইচ্ছে যেভাবে ইচ্ছে থাকবেন, ভুলেও অন্য কিছু করার কথা ভাববেন না। বিস্ফোরিত চোখে 2 ভাই বোন নায়েলের দিকে তাকায়। নায়েল কটাক্ষ করে বলল, আমার সত্যি অবাক লাগে, অর্হিতা আপনার আপন বোন তো? অর্নিশের লজ্জায় মাথা ফাটিয়ে ফেলতে ইচ্ছে করছে। নিজের বোনের সাথে অনেক বড় অন্যায় করেছে সে। নায়েল ধমকের সুরে বলল,
যান, মাঝে মাঝে এসে বোনকে দেখে যাবেন। টাকার কাছে সম্পর্ক বিক্রি করবেন না। অর্নিশার দাঁড়ালো না, তার মরে যেতে ইচ্ছে করছে। নিজের ভাইয়ের যাওয়ার পানে চেয়ে আছে অর্হিতা। বেখেয়ালি গলায় বলল, বাকি টাকা আপনি কেন দিলেন? নাইল চাপা স্বরে বলল, ওটা আপনার দেনমোহর থেকে কেটে রেখেছি। ইন্টারেস্ট ছাড়া ইনভেস্ট করি না আমি। অর্হিতা জ্বলন্ত চোখে চেয়ে বলল, বেয়াদব গিরগিটি। হৃদয় গলানো হাসে নাইল। শরতের নির্মেক আকাশের মতো মিহি নীল রঙের শাড়ি জড়িয়েছে নিজের অঙ্গে অর্হিতা, সাথে শুভ্র রঙের ব্লাউজ। নাইলের মুখ থেকে রীতিকে এই রঙের শাড়ি পরতে বলায় অর্হিতার মনে হলো এই রং নাইলের পছন্দ। অবিন্যস্ত চুলগুলো চিরুনি দিয়ে আছড়ে নেয় অর্হিতা। কলেজে অনেক প্রোগ্রামেই সে শাড়ি পরেছে পরবে, তাই তাকে এতে বেগ পেতে হয় না। লজ্জায় তার চোখ দুটো বন্ধ হয়ে আসে। সে জানে না কেন এমন হচ্ছে তার সাথে। মানুষটাকে সহ্য না হলেও অকারণেও চেয়ে থাকতে ইচ্ছে করে, কাছে পেতে ইচ্ছে হয়। তার উষ্ণ শ্বাসেও যেন হৃদগহীনে ঝড় ওঠে। নিজের সাথে লড়ে পরাস্ত হয় অর্হিতা। তার থিতিয়ে থাকা অজ্ঞাত অনুভূতিরা প্রজাপতির মতো উড়তে চায়, রং মাখিয়ে দিতে চায় অরঞ্জিত বদনে। নাইলের কক্ষের দরজার কাছে এসে দাঁড়ায় অর্হিতা। দরজার কিঞ্চিত ফাঁক গলিয়ে ভিতরে উকি দিয়ে দেখছে সে। কাউকে দেখতে না পেয়ে ফট করে ঢুকে পড়ল। নাইলের অস্তিত্ব টের পাচ্ছে না সে। ওয়াশরুমের দিকে হেঁটে যায় অর্হিতা, সেখানেও নেই। বারান্দার ঠাইয়ে পর্দা ঝোলানো, এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে না। অর্হিতা গুটি গুটি পায়ে বারান্দায় উকি দিল। 4 ফুটের প্রশস্ত বারান্দার এ মাথা থেকে ও মাথা হেঁটে এলো একবার। ভেতরে এসে হতাশ শ্বাস ফেলল। নাইল কক্ষে নেই, তাহলে হয়তো নিচে। অর্হিতার চোখ আটকে টেবিলে থাকা ফটো ফ্রেমে নাইলের সাথে পিউলির অ্যাটাচ ছবি। সেইটা হাত দিয়ে ধরতে গেলেই চকিতে কেঁপে ওঠে সে। অর্হিতা, আপনি? ঢোক গিলে তাকাই অর্হিতা। নাইলের কক্ষের একপাশে মসজিদে থাকা মেম্বরের মতো একটা জায়গা আছে, যেখানে আত্মপ্রান্ত পর্দা ঝোলানো। সরাসরি দেখলে মনে হবে জানালায় পর্দা দেওয়া, কিন্তু তাতে নাইলের জরুরি কাগজপত্রের একটা শোকেস রাখা। সেখানে কিছু একটা দেখছিল সে। পর্দা থাকায় অর্হিতা খেয়াল করেনি। না মানে আমি জি, আপনি আমার ঘরে কেন? কিছু লাগবে? না না, আমি যাচ্ছি। অর্হিতা পা বাড়াতেই মনে হলো কেউ তাকে টেনে ধরেছে। এই সেরেছে। অর্হিতার শাড়ির আঁচল গিয়ে আটকেছে টেবিলের নিচের দিকের পাটাতনের পেরেকে। তা ছাড়ানোর চেষ্টা করছে সে, কিন্তু মনোযোগ নাইলের দিকে। নাইল গাঢ় চোখে তাকাতেই অর্হিতা মেকি হেসে বলল, শাড়ি শাড়ি আটকে গেছে, আমি এখনই খুলে নিচ্ছি। অর্হিতা পিছন ফিরতেই তার পাতলা শাড়ির আঁচল কাঁধ থেকে খসে পড়ে। হুড়মুড়িয়ে তা তুলে নিয়ে বুকের কাছে চেপে ধরে। নাইল হাতের ফাইলটা বিছানার একপাশে রেখে এগিয়ে আসে। অর্হিতার কাছে এসে দাঁড়াতেই এক অবাধ্য অনুভূতির সপ্রতিভ আগ্রাসনে ঘায়েল হলো অর্হিতা। নাইল মৃদু গলায় বলল, আমি দেখছি, শান্ত হন। সব কাজে তাড়াহুড়ো করলে হয়? নাইল একটু ঝুঁকে টেবিলের তলার দিকে হাত দেয়। তার নিঃসৃত তপ্ত নিঃশ্বাসের ছড়াছড়ি চলছে অর্হিতার কাঁধে। অর্হিতা স্থির থাকতে পারল না। গুঁড়ো কাঁপুনি বিধ্বস্ত সে। নাইল আঁচলের কোণাটা বের করে আনে। অর্হিতা যেন নিমজ্জিত জলরাশি থেকে উঠে এলো। বুক ভর্তি শ্বাস নিল সে। নাইল সরে আসে। বিছানার কাছে এসে নরম গলায় পড়ল, বললেন না তো কেন এসেছিলেন? মিসেস অর্হিতা তো এমনি এমনি কোথাও যাওয়ার পাত্র নয়। মাথা ফাটাতে এসেছিলাম, বুদ্ধু গিরগিটি।
মনে মনে উচ্চারিত কথায় নিজেই গহন হাসল অর্হিতা। আজকাল তার কিছু একটা হয়েছে। সে মনে মনে রাগে, আবার মনে মনেই হাসে। নির্মল গলায় উত্তর করে অর্হিতা। কিছু না। কেন, আসতে নেই বুঝি? নিষেধ নেই, আপনার জন্য উন্মুক্ত। মহানিশাতেও এই ঘরের দরজা আপনার জন্য খোলা। আর আপনার মনের? চোখ তুলে তাকায় নায়েল। অর্হিতার তাচ্ছিল্য চাহনি। আর বেহায়া হতে পারবে না সে। এই লোকটাকে কিছুই বোঝে না। রাগ হয় অর্হিতার। টলটলে চোখ দিয়ে দপদপ করে পা ফেলে দরজার কাছে যেতেই তাকে বিস্ময়ে নিমজ্জিত করে। পেছন থেকে জড়িয়ে ধরে নায়েল। অর্হিতা হিমালয় সিংহের মতো জমে যায়। শ্বাসরুদ্ধ করে নায়েলের শ্বাস শুনছে সে। নায়েল তার কাঁধে অধর ছোঁয়ায়। বিষাক্ত তীরের আঘাত পেয়েছে সে। অর্হিতার বাঁচা মুশকিল। নায়েল মোহগ্রস্ত গলায় বলল, শাড়িতে আপনাকে আরো বেশি সুন্দর লাগে। ইচ্ছে করলে রোজ পরতে পারেন, আমার সমস্যা নেই। রোজ না পারলে মাঝে মাঝে কন্ট্রোল করে নেব নিজেকে। নায়েলের পুরুষালী গাঢ় স্পর্শ অর্হিতার অনাবৃত উদরে। ঝড়ের বেগে পেছন ফিরে নায়েলের বুকে মুখ গুজে শ্রান্ত গলায় বলল, পরবো। আপনি বললে প্রতিদিনই পরব। নায়েল দুই হাতের বন্ধনে আড়ষ্ট করে অর্হিতাকে। সকল জড়তা সংকোচ দ্বিধার জলাঞ্জলি দিয়ে নীলাভ মেঘের সাথে মিশে যেতে থাকে সফেদ মেঘ। অগোছালো বিছানায় উঠে বসে নায়েল। তার তন্দ্রালু ভাব এখনো কাটেনি। ক্লান্ত শরীরের অলসতা ছেড়ে ঘুমো ঘুমো চোখে ঘড়ির দিকে তাকায়। বিকেল 4টা। ইস, এত সময় কখন চলে গেল নাইল বুঝতেও পারল না। বিছানায় চোখ বুলিয়ে অর্হিতাকে পেল না। মেয়েটা নিশ্চয় চলে গেছে। নাইলের নাকের ডগায় এখনো অর্হিতার দেহ পিঞ্জরের সৌরভ স্লোগান দিচ্ছে। নাইল মুচকি হাসল। ভাবল মেয়েটা লজ্জায় হয়তো আজ আর তার সামনেই আসবে না। আর এখন নির্ঘাত বিছানার উপর গুটিসুটি মেরে বসে বলছে, বেয়াদব গিরগিটি। নাইল মোবাইল নিল। মেয়েটার লাজুক কণ্ঠ শোনার বড্ড লোভ হলো তার। লাগাতার রিং হলেও রিসিভ করলো না অর্হিতা। একটা মেসেজ সেন্ড করলো নাইল। হায়াহীন মায়া, কাটে না তার ছায়া। রাত পেরিয়ে দিনের ভোর, আধো আদর আধো ঘোর। অর্হিতার মোবাইলে টুংটুং শব্দ হয়। ভেজা চুল পিঠে ছড়িয়ে দিয়ে পাথরের মতো বসে আছে সে। দুরন্ত বেগে মোবাইল হাতে নিয়ে ইনবক্স চেক করে নাক মুখ খিচে বলল, বেয়াদব গিরগিটি, বেশরম গিরগিটি। সময় চলে ধাবমান স্রোতস্বিনীর মতো। দোকুল ছাপিয়ে নিয়ে যায় সমস্ত বাধা বিপত্তি। সময়ের সাথে বদলায় সম্পর্ক, মিলিয়ে যায় ক্ষত, পরিবর্তন হয় মনের। অর্হিতা নাইলের সম্পর্কটাও তেমন। দা কুমড়ার সম্পর্ক এখন মিহি কুয়াশায় চাদর ঘেরা নব্য পল্লবের মতো। মেয়ে আর বাবাকে সামলে নিচ্ছে আপন ভঙ্গিমায়। বিছানার সাথে বুক লেপটে উপর হয়ে আছে পিউলি। মাথার এক পাশে ঠেকিয়ে রেখেছে হাত। একটু কাত করা ঘাড়। সাদা কাগজে চলছে আঁকিবুকি। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের মতো সামনে বসে আছে অর্হিতা। দরজায় শব্দ করে নায়েল। ছোট্ট করে পড়ল, আসতে পারি? অর্হিতা ভেঙচি কেটে বলল। মাথা আধটুকু ভেতরে গলিয়ে দিয়েছে নায়েল। পিউলির টসটসে চোখে বাবার দিকে তাকায়। অধরে খেলে যায় প্রফুল্ল হাসি। নায়েল দরজার পাল্লাই ধরে পড়ল, এতটাও ম্যানারলেস নই। হ্যাঁ, কতটা ম্যানারফুল তা আমার জানা আছে। ফিচেল হাসে নায়েল। ভেতরে এসে দৃঢ় হয়ে যায়। পিউলি একাগ্র চিত্তে কিছু একটা রং করছে। নায়েল মোলায়েম স্বরে প্রশ্ন করে, এটা কি এঁকেছ পিউ? পিউলি কাল ভর্তি হাসে, বলল, নিহি মামুনি আর মামুনি।
নাইল ভালো করে লক্ষ্য করলো পিউলি একটা স্টার এঁকেছে, যার মোটা বর্ডার করা, গাঢ় হলুদ রঙে রাঙানো তা। নিচে এলোমেলো অক্ষরে লেখা নিহি মামনি। তার পাশেই একটা গোলাকার বৃত্ত, বৃত্তের নিচের দিকে একটা সোজা রেখা, দুপাশে দুটো ঢালু রেখা যা হাত নির্দেশ করে। তার নিচে অর্হিতা মামনি লেখা। নাইল সেটা দেখেই সশব্দে হেসে ওঠে। চোখ রাঙিয়ে চাইল অর্হিতা, কাষ্ঠ গলায় বলল, হাসছেন কেন? নাইল ঠোঁট চেপে ধরে বলল, আপনাকে এখানের চেয়ে ছবিতে বেশি সুন্দর লাগছে। অর্হিতা ছবিটার দিকে তাকিয়ে কপাল কুঁচকায়। নাইল নিচু হয়, হাতের ভর দিয়ে ঝুঁকে অর্হিতার কানের কাছে ফিসফিসিয়ে বলল, আপনি কিন্তু আসলেই সুন্দর। টুপ করে অর্হিতার গালে চুমু খায় নাইল। অর্হিতা তপ্ত চোখে তাকায়। সোজা হয় নাইল, গা দুলিয়ে হেসে ওঠে, সরব চোখে তাকায়। অর্হিতা শ্লেষাত্মক গলায় বলল, মেয়ের সামনে সাধু বিড়াল, আমি মাছ খাই না, আড়াল হতেই জেলে ভাই 3 দিনও পাই না। নাইল ঠোঁট কামড়ে হাসে, পাল্টা জবাবে বলল, মেয়ের সামনে সব বাবারাই সাধু বিড়াল। মেয়ের উপযুক্ত বয়স হলে সে বুঝে যাবে। বাবা সাধু বিড়াল হলে তার আসা মুশকিল। অর্হিতা অপ্রতিভ হাসে। পিউলি চিবুকের নিচে 2 হাত দিয়ে ভাঙা ভাঙা গলায় বলল, সাধু বিড়াল কি পাপা? অর্হিতা চট করেই বলল, যে বিড়াল মাছ খায় না। পাপা তো মাছ খায়। ফিক করে হেসে ফেলে অর্হিতা। অপ্রস্তুত হয় নাইল। মেয়ের সামনে ইজ্জতের ফালুদা করে ছাড়বে মেয়ের মা। নাইল প্রসঙ্গ পাল্টাতে বলে ওঠে, রাতে ফ্রি হবেন কখন? অর্হিতা শক্ত গলায় বলল, হব না। অধৈর্য গলায় বলে ওঠে নাইল, হবেন না মানে? নাইলের দ্রুত গতির স্বরে পিউলি মাথা উঁচু করে তাকায়। বিব্রত হয় নাইল। মেয়ের দিকে তাকিয়ে রয়ে শুয়ে পড়ল। না মানে পাপা বলছিলাম পড়া শেষ হলে মামনি কখন ফ্রি হবে তাই জানতে চাচ্ছি। পিউলি শুকনো গলায় বলল, পড়া শেষ হলে আমরা স্টোরি বুক পড়বো, তুমি যাও পাপা। অর্হিতার দিকে মৃদু চোখে তাকায় নাইল। অর্হিতা ফিচেল হেসে বলল, যেতে পারেন মিস্টার গিরগিটি, আজ আমরা স্টোরি বুক পড়ব, সময় নেই আর। নাইল নবনীয় গলায় বলল, এটা কিন্তু অন্যায় মিসেস অর্হিতা। যা খেয়েছেন ওটা দিয়ে আজ পেট ভরুন, আর কিছু হবে না। ওকে, আমিও দেখে নেব বিরিয়ানি উইথ বোরহানি। অর্হিতা সগোক্তি করে বলল, বেয়াদব গিরগিটি। নাইল মুচকি হাসে। সিঁড়ি দিয়ে নামতেই দেখে রীতি উঠে আসছে। খালুজান তোমাকে ডাকছে নায়েল। যাচ্ছি, তুমি যাবে? না, আমি অর্হিতার ঘরে যাচ্ছি। আচ্ছা। মৃদু পায়ে অর্হিতার কক্ষে প্রবেশ করে রীতি। মিষ্টি গলায় বলল, কি করছো পিউলি? দেখছো না কালার করছি। রীতির উৎসুক নজর অর্হিতার দিকে। আগ্রাহী গলায় বলল, পিউলি কি স্কুলে যাবে নাকি? হুম। কিন্তু নায়েল তো ওকে স্কুলে যেতে দেয় না। আমি নায়েলের সাথে কথা বলেছি, সে রাজি। ও, একটা কথা বলবো তোমাকে। অর্হিতা ফণিতা না করেই বলল, বলো। তুমি আমার উপর রেগে আছো নায়েল আর আমার সম্পর্কের জন্য?
অর্হিতা চাপা হাসল, সতেজ গলায় বলল, না তো, রাগ করব কেন? তোমার উপর বিশ্বাস না থাকলেও আমার স্বামীর উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। এই 2 মাসে অন্তত এতটা ভালো সম্পর্ক আমাদের হয়েছে। তবে তার চেয়ে বেশি আমি নিজেকে বিশ্বাস করি। আমি কোনো ফেলে দেওয়া আসবাবপত্র নই যে নায়েলের ইচ্ছা হলো সে কুড়িয়ে এনে তার স্টোর রুমে রাখলো। আমি তার স্ত্রী। ন্যূনতম সম্মান আর কর্তৃত্ব দুটোই পাওয়ার অধিকার আমার আছে। তাই এ নিয়ে আর কোনো প্রশ্ন রেখো না মনে। সব সম্পর্কে যে প্রেম থাকতে হবে তা নয়, আর সব ভালোবাসার ধরনও এক নয়। আশা করি বুঝতে পেরেছো আমার কথা। এখন যাও, পিউ পড়ছে। এমনিতেই নায়েল এসে সময় নষ্ট করেছে। পড়ার সময় ডোন্ট ডিস্টার্ব, তাই না পিউ? হুম। গাঢ় খয়েরি রঙের জর্জেট শাড়ি পরেছে অর্হিতা। চুলগুলো টেনে উঁচু করে পনিটেল করেছে। তার হলুদাভ গায়ের রং কেটে ধরেছে খয়েরি রং। ঠোঁটে গাঢ় খয়েরি রঙের ম্যাট লিপস্টিক। আয়নায় নিজেকে একবার ভালো করে দেখে নিল অর্হিতা। বিছানার উপর দাঁড়িয়ে মায়ের দিকে ড্যাব ড্যাব চোখে চেয়ে আছে পিউলি। অর্হিতার ঠোঁটের কোণে চিলতে হাসি। বিছানার কাছে এসে দাঁড়ায় সে। মেয়ের দিকে সস্নেহে তাকিয়ে পড়ল, মামুনিকে কেমন লাগছে? পিউলি প্রাণ খোলা হেসে বলল, সুন্দর। অর্হিতা ঝকঝকে হাসে। পিউলির গালে শক্ত চুমু খেয়ে তাকে কোলে তুলে নেয়। মাথার মধ্যভাগ সিথি করে দুটো ঝুঁটি করে দিয়েছে। উপরে শর্ট হাতার শার্ট আর নিচে হাঁটু অব্দি স্কার্ট। স্কুলের জন্য তৈরি পিউলি। তাকে কোলে নিয়ে নিচে আসে অর্হিতা। কোল থেকে নামাতেই সামনে দাঁড়ানো বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে পিউলি। নায়েল পরম মমতায় জড়িয়ে নেয় মেয়েকে। চোখ মুখ প্লাবিত করে চুমুর বর্ষণ। মিষ্টি গলায় পড়ল, আচ্ছা পিউ স্কুলে যাবে? হুম পাপা। গড ব্লেস ইউ মাই প্রিন্সেস। একদম দুষ্টুমি করবে না, গুড গার্ল হয়ে থাকবে। ওকে পাপা। নায়েল উঠে দাঁড়ায়। অমীমাংসিত এক ভয় তার মনে। তার নাড়া দিয়ে উঠল, তবুও নিজেকে ধাতস্থ করে বলল, খেয়াল রাখবেন মিসেস অর্হিতা। অর্হিতা দায়িত্বের সুরে বলল, চিন্তা করবেন না, আপনার মেয়েকে আমি আগলে রাখব। আমাদের মেয়ে অর্হিতা। চট করে জিভ কাটে অর্হিতা। অনুরক্তির সুরে বলল, সরি। সাইল তেজহীন হাসে। নওশাদ সাহেবের সাথে টুকটাক করে কথা বলছে পিউলি। তাকে কোলে তুলে নিল অর্হিতা। সরল গলায় বলল, দাদুকে বাই বলো। পিউলি হাত নাড়ে। পাশে সায়রা আর রীতি দাঁড়ানো। তারাও আদর মাখিয়ে দেয় পিউলিকে, যেন যুদ্ধে জয়ে এসছে কেউ। গাড়িতে বসতেই নায়েলের মুখটা কেমন করে। পিউলি জানালার ফাঁক দিয়ে নায়েলের দিকে চেয়ে আছে। নিজের বোনকে খুব মনে পড়ল নায়েলের। তমাল গাড়ি স্টার্ট করলো। নায়েলের মোবাইলে একটা ছোট্ট মেসেজ এলো, মিস্টার গিরগিটি প্রতি ঘন্টায় যদি একবার কল না করেছেন তাহলে খবর আছে। নায়েল অধর জড়িয়ে হাসে। মেয়েটা তাকে কেন মায়ায় ফেলেছে। পিউলিকে স্কুলের ভিতর যেতে বলে গাড়ির কাছে ফিরে আসে অর্হিতা। তমালকে ডেকে বলল, তুমি ইচ্ছে করলে ঘুরে আসতে পারো। পিওর ছুটি হলে ওকে নিয়েই ফিরবো। সমস্যা নেই ম্যাম, আপনি গাড়িতেই বসুন। না, এত সময় গাড়িতে বসলে আমার দম বন্ধ হয়ে আসবে। অভ্যাস নেই আমার। তুমি ইচ্ছা করলে কিছু খেয়েও আসতে পারো। দরকার নেই, আমি ঠিক আছি। অর্হিতা স্কুলের পাশে কৃষ্ণচূড়া গাছের নিচে একটা বেঞ্চে বসে। হঠাৎ তার মোবাইল বেজে ওঠে। মিস্টার গিরগিটি ইজ কলিং।
অর্হিতার অথরে এক অপ্রত্যাশিত হাসি চট করে রিসিভ করেই বলল, মাত্র 2 মিনিটই বাকি ছিল, কল না করলে তো খবরই ছিল। গা দুলিয়ে হাসে নায়েল, হেসে হেসে বলল, কি করতেন? উপোস রাখতাম আপনাকে। এ বড় অন্যায়। একদিন বিরিয়ানি খাইয়ে 3 দিন উপোস রাখলে বাঁচবো কি করে? এতদিন যেভাবে বেঁচেছেন। তখন তো বিরিয়ানি স্বাদ নেইনি, এখন যে রোজ না হলে চলবে না। হয়েছে হয়েছে, আর ন্যাকামো করতে হবে না, অতিভক্তি চোরের লক্ষণ। হলাম না হয় চোর, শীত কেটে নিজের ঘরে কতজন চুরি করতে পারে? অর্হিতা লাজুক হাসে, নখ কাটে দাঁত দিয়ে, তার কঞ্চিত শাড়ির আঁচল দিয়ে পড়ে। আচমকা নায়েল বলে ওঠে, আঁচলটা ঠিক করুন অর্হিতা, আর বাচ্চাদের মতো নখ কাটছেন কেন? অর্হিতা চমকে উঠে দাঁড়ায়, চড়ুই পাখির মতো ছোট্ট মাথাটা হেলিকপ্টারের মতো ঘুরিয়ে চারিদিকে তাকায়, চোখের পল্লব প্রশস্ত করে বলল, এই, আপনি কি করে বুঝলেন আমি নখ কাটছি? কোথায় আপনি? আপনার সামনের দিকে তাকান। অর্হিতা তার সামনের দিকে অদূরে তাকায়। দুটো গাড়ির মাঝের জায়গায় দাঁড়িয়ে আছে নায়েল। অর্হিতার অধর বিস্তৃত হয়, শিহরিত হয় মন, ছুটে আসে নায়েলের কাছে। বিস্ময় নিয়ে তাকে জড়িয়ে ধরতে গেলে নায়েল বাধা প্রদান করে। অর্হিতা, এটা রাস্তা। ও সরি, বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম কি না? আপনি এখানে কেন? অর্হিতার চোখে মুখে ঝলমলে পড়ন্ত সূর্যের রোশনাই দুলে যাচ্ছে, কেঁপে যাচ্ছে আখিপুট, অনুরণন হচ্ছে ওষ্ঠাধরে। মেয়েটার এই সরলতায় বারবার প্রেমে পড়তে ইচ্ছে হয় নায়েলের। প্রেমে তো সে পড়েছে, তার হাজার জামিনীর ঘুম কেড়ে নিতে এই মেয়ের এক ছোঁয়াই যথেষ্ট। তার দীর্ঘ দিবসের নিষ্পলক চাহনির জন্য এই মেয়ের এক হাসিই যথেষ্ট। প্রথম দিন, তাই ভাবলাম আপনাকে সঙ্গ দেই। ভালো করেছেন, বোর হচ্ছিলাম। পিওর ছুটি হতে এখনো 2 ঘন্টা বাকি। নায়েল নরম গলায় বলল, চলুন পাশের রেস্টুরেন্টে বসা যাক। চলুন। কফিতে চুমুক বসেই অর্হিতা, তার দিকে নিমেষহীন চেয়ে আছে নায়েল। চাহনিতে স্থিরতার সাথে ঘোর। নেশা না করেও যে কেউ এতটা নেশার্ত হয় তা এখন নায়েলকে দেখলে অনুমেয় করা যাবে। অর্হিতা তার রাঙা অথর অদ্ভুত ভঙ্গিতে ওঠানামা করে, তাতেই ধ্যান মগ্ন নায়েলের। কি বিষণ্ণ দুপুরের শোভিত স্বপ্ন, যেন ধরতে গেলে সব অস্পষ্ট। অর্হিতা চট করে বলল, নায়েল। নায়েলের ঘোর কাটে, মৃদু ছন্দে বলল, আপনার খালামণিকে কখনো সন্দেহ হয়নি? নায়েল বেখিয়ালি হাসল, টান টান ভ্রুজোড়া কুচকে নিয়ে বলল, প্রশ্নই ওঠে না। অর্হিতা সন্দিগ্ধ গলায় বলল, কেন? কেন করবেন সে এসব? আমরা ছাড়া তার কে আছে? বাবার সাথে যখন খালামণির বিয়ে হয় তখন সে ডিভোর্সি। আমি খালামণি ডাকলেও নিহিতা তাকে আম্মু বলেই ডাকতো। খালামণি কখনো আমাদের অনাদর করেননি, একটু কঠিন স্বভাবের, কিন্তু মনটা নরম। খালামণি না থাকলে পিউকে একা সামলাতাম কি করে? অর্হিতা চেপে যায়। কোথাও না কোথাও তার সায়ের একে সন্দেহ হয়। পরক্ষণে মনে হয় সেও তো সৎ মা, সেও তো পিউলিকে জন্ম দেয়নি। তো নায়েল নিষ্কম্প গলায় বলল, জন্ম না দিলেও নিজ সন্তানের মতোই আমাদের ভালোবেসেছেন খালামণি, তার উপর দয়া করে আঙুল উঠাবেন না। বিক্ষিপ্ত গলায় বলে ওঠে অর্হিতা। রাগ করছেন কেন? আমি কি কিছু বলেছি? শুধু জানতে ইচ্ছা হলো তাই বললাম। ইটস ওকে, আই আন্ডারস্ট্যান্ড।
বেশ কিছু সময় দুজন রেস্তোরাঁতে কাটায়। পিউলির ছুটির সময় হতেই বেরিয়ে আসে সেখান থেকে। পাশাপাশি হাঁটছে দুজন। হেলে পড়া সূর্যের তীর্যক রশ্মি কপাল বেয়ে নামছে। তাদের পাশ দিয়ে দুটো মেয়ে হেঁটে চলছে। একজন পরেছে জিন্সের সাথে কুর্তি, অন্যজন ফুল স্লিভ শার্ট। মেয়ে দুটো একবার তাদের দিকে তাকালো, নাইলের দিকে তাকিয়েছে। মেয়ে দুটো একবার তাদের দিকে তাকালো। সন্দেহবাতিক অর্হিতার মনে হলো তারা নায়েলের দিকে তাকিয়েছে। ডেনিম প্যান্টের সাথে সাদা শার্ট পরেছে নায়েল। তার শার্টের উপরের দিকে দুটো বোতাম খোলা। তার বাদামি বর্ণের বক্ষস্থল স্পষ্ট দেখা যাচ্ছে। ফট করে দাঁড়িয়ে যায় অর্হিতা, নায়েলের সামনে এসে দাঁড়ায়। অর্হিতার এহেন কাণ্ডে ভ্রু কুটি করে নায়েল। শার্টের বোতামে হাত লাগিয়ে বলে, আমার জিনিস শুধু আমিই দেখব, অন্য কাউকে দেখাবো না। মাইন্ড ইট মিস্টার গিরগিটি। সোনা গলা রোদ টুক করে ছুঁয়ে যায় নায়েলের চোখ। বুঝে নিল সে। চোখ খুলে হাসলো চোরা হাসি। আনমনেই বলল, ভালোবাসি।